গল্পের শুরুতে আমরা একটি ক্যাথলিক পরিবারকে দেখি। এই পরিবারে রয়েছে ইয়ংবম, সোনি এবং তাদের শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে জংহুন। ইয়ংবম আসলে সিউল শহরের একটি হাসপাতালের ডাক্তার ছিল, কিন্তু এখন সে তার পরিবারসহ ওবকরি নামের একটি ছোট শহরে এসে বসবাস শুরু করেছে। আজ তারা তাদের নতুন বাড়িতে থাকতে এসেছে। বাড়িতে ঢোকার সময় দেখা যায় ছাদের ওপরে একটি কাক বসে আছে, যেটা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। যাই হোক, রাতে তারা তিনজন একসাথে খেতে বসে। খাওয়ার সময় জানা যায় ইয়ংবম চায় জংহুন স্কুলে যাক, যেন সে নিজেকে স্বাভাবিক মনে করতে পারে। কিন্তু জংহুন স্কুলে যেতে চায় না, কারণ সে মনে করিয়ে দেয় সে আর স্বাভাবিক নেই। আর তখনই জানা যায় একসময় জংহুন একদম সুস্থ ছিল এবং বাস্কেটবল খেলত। ঠিক তখনই হঠাৎ একটি কাক তাদের ডাইনিং রুমে ঢুকে পড়ে এবং ঝাড়বাতির সাথে ধাক্কা খেয়ে টেবিলের ওপরে পড়ে যায়। এরপরে ইয়ংবম বাজারে নতুন বাল্ব কিনতে যাওয়ার জন্য বের হয়। সে সোনিকে বলে ঘরে অন্ধকার হয়ে গেলে তাদের সমস্যা হবে। এই বলে সে গাড়ি নিয়ে বাজারের দিকে রওনা হয়। ইয়ংবম চলে যাওয়ার পর সোনি জংহুনের কাছে যায়। সে তাকে বোঝায় উপরওয়ালের উপর ভরসা রাখতে হবে, সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে তাদের এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। তখন জংহুন বলে সোনি নিজেও তো চশমা পরে স্বাভাবিক হওয়ার অভিনয় করে, অথচ সে আসলে অন্ধ। এই কথাটা তখনই প্রথম জানা যায়। জংহুনের কথায় সোনি খুব কষ্ট পায়। অন্যদিকে ইয়ংবম গাড়ি চালাতে চালাতে একই চিন্তায় ডুবেছিল। হঠাৎ করে তার গাড়ির সামনে চলে আসে। সে দ্রুত বাইরে নেমে এসে বুঝতে পারে একজন বৃদ্ধ লোক তার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, আর তার অবস্থা খুবই খারাপ। এরপর ইয়ংবম হাসপাতালে ফোন করতে যাচ্ছিল। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটি তার পা ধরে ফেলে। ইয়ংবম নিজে একজন ডাক্তার হয় দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরের দিন সেই বৃদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা জানায় বৃদ্ধ লোকটির গুরুতর ক্যান্সার রয়েছে এবং এই অবস্থায় কোনো হাসপাতালই তাকে ভর্তি নেবে না। তাই যতক্ষণ না তার কোনো আত্মীয় পাওয়া যায় ততক্ষণ তাকে ইয়ংবমের বাড়িতেই থাকতে হবে। এরপর এক পুলিশ অফিসার ইয়ংবমকে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে স্পষ্ট দেখা যায় বৃদ্ধ লোকটি ইচ্ছা করে এসেছিল তার গাড়ির সামনে, এমনকি সে রাস্তার পাশে বসে অপেক্ষা করছিল কোন গাড়ি আসবে। অন্যদিকে সোনিয়া জংহুনকে স্কুলে পৌঁছে দিতে যায়, কিন্তু জংহুন স্কুলের বাইরে থেকেই মাকে বাড়ি ফিরে যেতে বলে। এখানে দেখা যায় সোনহে পুরোপুরি অন্ধ নয়, খুব কষ্টে সামান্য কিছু দেখতে পারে। এই কারণে হয়তো ইয়ংবম বলেছিল অন্ধকারের সমস্যা হবে, কেননা অন্ধকারে সোনহে কিছুই দেখতে পায় না। স্কুলের ভেতরে জংহুন অন্য বাচ্চাদের বাস্কেটবল খেলতে দেখে। এই সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জানা যায় সোনহে এবং জংহুন একটি গাড়ির দুর্ঘটনায় পড়েছিল। সেই দুর্ঘটনায় জংহুন তার পায়ের ক্ষমতা হারায়। এরপর সোনহেকে বাড়িতে দেখানো হয়। সে একটি শুকিয়ে যাওয়া গোলাপ গাছের দিকে তাকিয়ে থাকে। এটি যেন তাদের জীবনের প্রতীক। একসময় তাদের জীবন ছিল ফুটন্ত গোলাপের মতো সুন্দর, আর এখন তার শুকিয়ে যাওয়া গোলাপের মতো নিস্তেজ হয়ে গেছে। ঠিক তখনই ইয়ংবম সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে বাড়ি ফিরে আসে। বৃদ্ধ লোকটি গিয়ে শুকনো গোলাপ গাছটিকে স্পর্শ করতে থাকে। এরপর যখন রাত হয়, জংহুন একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। হঠাৎ সেই বৃদ্ধ লোকটি সেখানে এসে তার পায়ে স্পর্শ করতে থাকে। ভয়ে জংহুন নিচে পড়ে যায়, আর ঠিক তখনই বৃদ্ধ লোকটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মাটিতে শুধু রক্তের দাগ পড়ে থাকে। সেই রক্তের দাগ অনুসরণ করে জংহুন বাড়ির বাগানে যায় এবং শেষে সেই স্টোররুমে পৌঁছায়, যেখানে বৃদ্ধ লোকটি ছিল। ঠিক তখনই দেখা যায় যে শুকনো গোলাপ গাছটি বৃদ্ধ লোকটি স্পর্শ করেছিল, সেখানে আবার নতুন করে গোলাপ ফুটে উঠেছে। এটা দেখে বোঝা যায় এই বৃদ্ধ লোকটি কোনো সাধারণ মানুষ নয়। অন্যদিকে ইয়ংবম একটি দুঃস্বপ্ন দেখে। সে দেখে তার গাড়ির সামনে বৃদ্ধ লোকটির জায়গায় জংহুন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে দ্রুত ছেলেকে দেখতে আসে, কিন্তু সেখানে জংহুন নেই। তখন ইয়ংবম দৌড়ে স্টোররুমের দিকে যায়, আর ভেতর থেকে শোনা যাচ্ছিল জংহুনের চিৎকারের শব্দ, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সোনহে দ্রুত বাড়ি থেকে স্টোররুমের চাবি আনতে যায়, আর ইয়ংবম বারবার দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ভেতরে তখন সেই বৃদ্ধ লোকটি জংহুনের উপর ঝুঁকেছিল। অবশেষে যখন ইয়ংবম দরজা ভেঙে ভেতরে ঢোকে, সে দেখতে পায় জংহুন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সে এখন নিজের পায়ে হাঁটতে পারছে, যা ছিল একেবারে অবিশ্বাস্য, এমনকি ভয়ঙ্কর। ইয়ংবম এবং সোনহে কিছুই বুঝতে পারে না আসলে কি ঘটেছে।
তবে তারা এই ঘটনায় ভীষণ খুশি হয়ে যায়। এই সময় একটি গাছ দেখানো হয় যার উপর অনেক কাক উঠছে, যেন কোনো অশুভ ইঙ্গিত। পরের দিন ইয়ংবম ও সোনে জুনগুনকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারও এই ঘটনা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা একেবারে অলৌকিক ঘটনা ছিল। জুনগুনকে বলা হয়েছিল সে আর কখনোই হাঁটতে পারবে না, কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ। তখন জুনগুন ইয়ংবমকে বলে তার পা ওই বৃদ্ধ লোকটি ঠিক করে দিয়েছে। রাতে ইয়ংবম বৃদ্ধ লোকটির ক্ষত পরিষ্কার করতে থাকে, কিন্তু দেখা যায় তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে। ইয়ংবম তাকে জিজ্ঞেস করে সে কিভাবে এসব করলো, কিন্তু বৃদ্ধ লোকটি কোনো উত্তর দেয় না। এই সময় ইয়ংবম তার গলায় একটি অদ্ভুত ক্ষত দেখতে পায়। ঠিক তখনই সোনহে বৃদ্ধ লোকটির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু হঠাৎ কোনো কিছুর সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। এটা দেখে ইয়ংবম ভাবতে থাকে যদি কোনোভাবে এই বৃদ্ধ লোকটি সোনহেকেও সুস্থ করে দিতে পারে, তাহলে তাদের পরিবার আবার আগের মতো সুখী হয়ে উঠবে। পরের দিন ইয়ংবম ও সোনহে জুনগুনের জন্য নতুন জুতা কিনে আনে। তারা বাড়ি ফিরে আসে, কিন্তু ইয়ংবম এখনও কিছুই বুঝতে পারছে না এই সব কিভাবে সম্ভব হলো। সোনহে তাকে বলে এত বেশি চিন্তা না করতে। পরের দিন জুনগুন সাইকেল চালিয়ে স্কুলে যায়। তার এই পরিবর্তন দেখে প্রতিবেশী অবাক হয়ে যায়। স্কুলে গিয়ে তার সহপাঠীরাও হতবাক, কারণ 2 দিন আগেও সে হুইল চেয়ারে ছিল আর এখন পুরোপুরি সুস্থ। তবে লক্ষ্য করা যায় তার এক সহপাঠী মিনজে কয়েকদিন ধরে স্কুলে আসছে না। এদিকে ইয়ংবম শহরের বাইরে গিয়ে সেই বৃদ্ধ লোকটির খোঁজে পোস্টার লাগাতে থাকে। ঠিক তখনই এক লোক তাকে বলে কেউই অবকরী শহরের কাছে যেতে চায় না, কেননা মানুষের বিশ্বাস এই শহরটি অভিশপ্ত। লোকজন এটিকে অলৌকিক শহর বলেও ডাকে। আগে এখানে নিয়মিত মানুষ মারা যেত, কিন্তু হঠাৎ করে এখন তা বন্ধ হয়ে গেছে। তবুও মানুষ এখনও এই জায়গাকে ভয় পায়। যখন ইয়ংবম সেই জায়গায় যায় যেখানে বৃদ্ধ লোকটি তার গাড়ির সামনে এসেছিল, সে বুঝতে পারে ওটাই ছিল অবকরী শহরের প্রবেশপথ। এরপর সেই প্রতিবেশীকে দেখা যায় যে গির্জার পাদ্রী কিমের কাছে সবকিছু জানায়। সে বলে জুনগুন আগে হুইল চেয়ারে ছিল, কিন্তু এখন সে হাঁটতে পারছে, যা সত্যি অবিশ্বাস্য। এই কথা শুনে পাদ্রী কিম ইয়ংবমের বাড়িতে যায় এবং ইয়ংবম ও সোনের সাথে কথা বলতে শুরু করে। পাদ্রী কিম তাদের গল্প শোনে কিভাবে জুনগুন হঠাৎ করে সুস্থ হয়ে গেল। এরপর সে সোনের কাছে গিয়ে অনুরোধ করে সে যেন গির্জায় গিয়ে নিজের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে, কারণ বহু বছর পর প্রথমবার তাদের শহরে আবার অলৌকিক ঘটনা ফিরে এসেছে। সোনহেতে রাজি হয়ে যায়। পরের দিন গির্জায় গিয়ে সোনহে তার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে। সে সবাইকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে বলে। এ সময় তার ফ্ল্যাশব্যাকে দেখা যায় সোনহের চোখের দৃষ্টি আসলে দুর্ঘটনায় যায়নি। মূলত দুর্ঘটনার পর জুনগুন কোমায় ছিল এবং ডাক্তাররা বলেছিল সে বাঁচবে না। তখন সোনহে অতিরিক্ত ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সে বেঁচে গেলেও এর ফলে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। অর্থাৎ সে ভাবছিল যদি তার সন্তান না বাঁচে তাহলে সে বেঁচে থেকে কি করবে। ঠিক সেই সময় জুনগুনের জ্ঞান ফিরে আসে। এগুলো শুনে পাদ্রী কিম সবাইকে জানায় তাদের শহরে আবার অলৌকিক ঘটনা ফিরে এসেছে। প্রার্থনা শেষ হওয়ার পর চুনসু নামের এক মহিলাকে দেখা যায় যে কিমের উপর খুব রেগে আছে, কারণ কিম তাকে বলেছিল তার ছেলে সুস্থ হয়ে যাবে। ঠিক তখনই সোনহে ও ইয়ংবম সেখানে আসে। কিম ইয়ংবমকে বলে সে যেন চুনসুর বাড়িতে গিয়ে তার ছেলেকে দেখে আসে। তারা চুনসুর সাথে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে মিনজের সাথে দেখা করে, যে ছিল জুনগুনের সেই সহপাঠী যে কয়েকদিন ধরে স্কুলে আসছিল না। মিনজে জানায় গত 4 দিন ধরে তার পা যেন অবশ হয়ে গেছে, মনে হয় কেউ যেন তাকে অ্যানেস্থেসিয়া দিয়েছে। তার পা একদমই কাজ করছে না। সে আরও জানায় মিনজে আগে বাস্কেটবল খেলত এবং তার পা ছিল খুবই শক্তিশালী, কিন্তু 4 দিন আগে মাঝরাতের পর হঠাৎ করেই এমন হয়েছে। এ কথা শুনে ইয়ংবম বুঝতে পারে ঠিক সেই সময়ই তো তার ছেলে জুনগুনের পা ভালো হয়েছিল। এর অর্থ হলো অন্য কারো পায়ের শক্তি তার ছেলের মধ্যে চলে এসেছে। এরপর ইয়ংবম মিনজের পা পরীক্ষা করে। সে দেখে তার পায়ে ঠিক সেই একই ধরনের ক্ষত রয়েছে যেমনটা সেই বৃদ্ধ লোকটির গলায় ছিল। মিনজে জানায় এই ক্ষতটাও ঠিক সেই সময়েই দেখা গিয়েছিল যখন তার পা অবশ হয়ে যায়। সবকিছু মিলিয়ে ইয়ংবম দ্রুত বাড়িতে ফিরে যায় এবং নিজের ছেলের পা পরীক্ষা করে। সে দেখে জুনগুনের পায়েও সেই একই ধরনের ক্ষত রয়েছে। এই সবকিছু দেখে অবশ্যই ইয়ংবম পুরো সত্যটা বুঝতে পারে। যেখানে তারা অলৌকিক ঘটনা মনে করেছিল, আসলে সেটি ছিল এক ধরনের ঋণ বা বিনিময়। সেই বৃদ্ধ লোকটি মিনজের পা কেড়ে নিয়ে সেগুলো জুনগুনকে দিয়ে দিয়েছে। এরপর ইয়ংবম সেই বৃদ্ধ লোকটির কাছে যায়। দেখা যায় সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
ইয়ংবম তাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করলো। বৃদ্ধ লোকটি কোনো উত্তর না দিয়ে শুধু ইয়ংবমের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে এবং নিজের জিভ বের করে দেয়। এরপর ইয়ংবম সেই ক্ষত নিয়ে গবেষণা শুরু করে। সে জানতে পারে কিছু মৃতদেহের শরীরেও এই ধরনের ক্ষত পাওয়া গিয়েছিল, অর্থাৎ ঠিক একই রকমের চিহ্ন। এদিকে দেখা যায় সেই বৃদ্ধ লোকটির নখও শরীর থেকে খুলে পড়ছে। মনে হচ্ছিল তার শরীরে অদ্ভুত কিছু ঘটছে, যার ফলে ধীরে ধীরে তার মৃত্যু এগিয়ে আসছে। ঠিক তখনই এক রহস্যময় মানুষকে দেখা যায়, যার হাতেও একই ধরনের ক্ষতর চিহ্ন রয়েছে। এই লোকটির নাম হলো জেমস। জেমসকে দেখা যায় সেই ইয়ংবমের লাগানো একটি পোস্টার খুলে নিয়ে যায়। এরপর তাকে কিমের গির্জায় দেখা যায়। এখানে বোঝা যায় কিম এবং জেমস আগে থেকে একে অপরকে চিনত। জেমস নাকি কিমকে সাহায্য করার জন্যই সেখানে এসেছে। গির্জার ভেতরে একটি পুরনো সংবাদপত্রের কাটিং দেখা যায়, যেখানে 10 বছর আগের একটি খবর ছিল। এক প্যারালাইজড মেয়েকে নাকি এই গির্জায় অলৌকিকভাবে সুস্থ করে তুলেছিল। অন্যদিকে ইয়ংবম তার লাগানো পোস্টারগুলো খুলে ফেলছিল, কিন্তু একটি পোস্টার খুঁজে পাওয়া যায়নি, যা আসলে জেমস নিয়ে গিয়েছিল। স্কুলে দেখা যায় মিনজেকে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছে, আর তার জায়গায় জুনগুনকে নেওয়া হয়েছে। এদিকে সোনেও এখন অলৌকিক কিছু চাইছে। সে তার চোখ ভালো করতে চায়, এজন্য সে কিমের কাছে যায়। কিম তাকে বলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, সব ঠিক হয়ে যাবে। তারপর কিম সোনেকে চুনসুর সাথে দেখা করতে বলে, যেন সে কিছু আশা পায়। সোনে এতে রাজি হয়। এদিকে ইয়ংবম সব পোস্টার পুড়িয়ে ফেলছিল। এই সময় জুনকুন তাকে মেসেজ করে জানায় সে আবার বাস্কেটবল খেলতে শুরু করবে। অন্যদিকে জেমস ইয়ংবমের বাড়ির সিকিউরিটি ক্যামেরা ভেঙে ফেলে, এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এদিকে সোনহে চুনসু ও মিনজের জন্য কিছু উপহার নিয়ে তাদের বাড়িতে যায়। চুনসু সোনেকে একটি ব্রেসলেট দেয়, যা সে নিজে বানিয়েছে। তারপর সে তার জীবনের কষ্টের গল্প বলতে শুরু করে। তার স্বামী তাকে প্রায় মারধর করত। সে অনেকবার বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু মিনজেকে একা রেখে যেতে পারেনি, তাই সব সহ্য করে গেছে। একদিন তার স্বামী মাতাল অবস্থায় নদীতে পড়ে মারা যায়। লোকজন বলতে শুরু করে চুনসুনি তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, কিন্তু সে এসব কথার কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন মানুষ তার ছেলে মিনজেকে নিয়েও কথা বলতে শুরু করেছে। এগুলো সে আর সহ্য করতে পারছে না। সবাই তাকে দোষ দিচ্ছে, তার ছেলের এই অবস্থার জন্য নাকি সে দায়ী। সব মিলিয়ে বলা যায় এই শহরটাই যেন অভিশপ্ত। এখানকার মানুষগুলো অনেক অদ্ভুত। এরপর সোনহে চুনসুকে বলে সে তার চোখ স্পর্শ করতে চায়। চুনসু এতে রাজি হয়ে যায় এবং তাকে তার চোখ ছুঁতে দেয়। সোনহে তখন বলে এখন সব ঠিক হয়ে যাবে। চুনসু সোনহেকে জানায় এই শহরের মানুষ অলৌকিক ঘটনার জন্য পাগল এবং তারা এই জন্য যে কোনো কিছু করতে পারে। এদিকে ইয়ংবম জুনখুনের ট্রায়াল ম্যাচ দেখতে যায়। হঠাৎ তার ফোনে সিকিউরিটি অ্যালার্ম আসে, কেননা তার বাড়ির অ্যালার্ম বেজে উঠেছে। সে দ্রুত বাড়িতে ফিরে যায় এবং দেখতে পায় পুরো ঘর এলোমেলো হয়ে আছে। সে দৌড়ে স্টোররুমে যায়, যেখানে গিয়ে দেখতে পায় জেমস সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। ইয়ংবম একটি কাচের ল্যাম্প তুলে তাকে থামতে বলে, কিন্তু জেমস বলে এই অলৌকিক বৃদ্ধ লোকটি তার এবং ইয়ংবমের এর ওপর কোনো অধিকার নেই। ইয়ংবম রাগে ল্যাম্প দিয়ে জেমসের ওপর আক্রমণ করে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। জেমস এখানে অনেকটা শক্তিশালী ছিল। সে বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যেতে চায় এবং বলতে থাকে সে যা করেছে তার কারণে এই অলৌকিক লোকের ওপরে শুধুমাত্র তার অধিকারে আছে। শুরু থেকে এটা তার ছিল। এরপর জেমস যখন স্টোররুম থেকে বের হয়ে যাচ্ছিল, জুনগুন একটি শাবল দিয়ে তাকে আঘাত করে। এতে সে জ্ঞান হারায়। ইয়ংবম পুলিশ ডাকতে গেলে তার আগেই জেমস পালিয়ে যায়। পুলিশ এসে ইয়ংবমকে জেমসের একটি পোস্টার দেখে জিজ্ঞেস করে এটাই কি সেই লোক, কিন্তু ইয়ংবম মিথ্যা বলে। সে বলে না, এটা সেই লোক নয়। এরপর জানা যায় জেমসের বিরুদ্ধে খুন এবং একটি বিল্ডিংয়ে আগুন লাগিয়ে মানুষ মারার অভিযোগ রয়েছে। এই সময় কিমও সেখানে উপস্থিত ছিল। পুলিশ চলে যাওয়ার পর সোনহে তার স্বামী ইয়ংবমকে বলে তাদের ওই বৃদ্ধ লোকটিকে হাসপাতালে রাখা উচিত, কেননা হয়তো জেমস তাকে আঘাত করতে এসেছিল। কিন্তু ইয়ংবম এবং জুনহু দুজনেই বলে যদি তারা তাকে হাসপাতালে নিয়ে যায় তাহলে অন্যরাও তার কথা জানতে পারবে, এমনকি জেমসের মতো আরও মানুষ তার পেছনে লাগবে। জুনগুন এই কথা বলছিল কারণ সে জেমসের কথা শুনেছিল, যেখানে এই লোকটির ভেতরে অলৌকিক কিছু রহস্যের ইঙ্গিত ছিল। এখন জুনগুনের ভেতরে সেই অলৌকিক ঘটনার উপর সন্দেহ হতে শুরু করে। তখন ইয়ংবম জুনগুনকে পুরো সত্যটা বলে। সে জানায় জুনগুন আসলে মিনজের পা পেয়েছে, কিন্তু জুনগুন এই সত্যটা মেনে নিতে চায় না। এরপর ইয়ংবম আবার কিছু গবেষণা করে। সে জানতে পারে প্রায় 10 বছর আগে এই গির্জা অলৌকিকভাবে 7 বছরের এক মেয়েকে সুস্থ করেছিল।
কিছুদিন পর সেই গির্জায় আগুন লেগে যায়। এরপর এক ব্যক্তি পুরো অবকরী শহরে আগুন লাগিয়ে দেয়। তার দাবি ছিল শহরের মানুষ নাকি তার অলৌকিক ক্ষমতা চুরি করেছে। এখানে বোঝা যায় যে ব্যক্তি শহরে আগুন লাগিয়েছিল সে সম্ভবত জেমসই ছিল, কেননা কেউ তার অলৌকিক শক্তি অর্থাৎ সেই বৃদ্ধ লোকটিকে কেড়ে নিয়েছিল। আর রাগের মাথায় শহরের মানুষই গির্জায় আগুন লাগিয়ে দেয়। তবে তারা কেন গির্জা পুড়িয়েছিল তা কেউ নিশ্চিতভাবে জানে না। লোকজন এখনও সেটাকে একটি সাধারণ দুর্ঘটনা বলে মনে করে। এরপর ইয়ংবম সেই বৃদ্ধ লোকটির কাছে যায়। সে জানতে চায় কেন সে তাদেরকেই বেছে নিল, কিন্তু সেখানে গিয়ে দেখে বৃদ্ধ লোকটি ঘরে নেই। হঠাৎ করে সে পেছন থেকে ইয়ংবমের পা ধরে ফেলে এবং ইয়ংবম মাটিতে পড়ে যায়। তারপর সে ইয়ংবমের উপর আক্রমণ করতে থাকে, ঠিক যেমনটা সে আগে জুনখুনের সাথে করেছিল। পরের দিনের দৃশ্যে দেখা যায় ইয়ংবম তার নিজের হাতকে সেই বৃদ্ধ লোকটির মতো দেখছে। আবার হঠাৎ করেই সব স্বাভাবিক হয়ে যায়। এরপর সে বলতে থাকে তারা আবার শিউলে ফিরে যাবে, কিন্তু সোনে এবং জুনখুনিতে রাজি হয় না, কারণ জুনখুনি এখন সুস্থ আর সোনেও সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে অলৌকিক কিছু চায়। ইয়ংবম তখন সব সত্যটা খুলে বলে, যেদিন চুনসুর ছেলের পা নষ্ট হয়েছিল সেই দিন ঠিক একই সময় জুনখুনির পা ভালো হয়েছিল, কিন্তু সোনে এসবকে শুধু একটি কাকতালীয় ঘটনা বলে মনে করে। এরপর সোনে সেই বৃদ্ধ লোকটির কাছে যায় এবং তাকে বলে তার চোখ ভালো করে দিতে। এই সময় হঠাৎ করে বৃদ্ধ লোকটি বমি করতে শুরু করে। তারপর সে সোনের চোখে হাত রাখে। ঠিক তখনই সোনের হাতে থাকা ব্রেসলেটটি যেটা চুনসু তাকে দিয়েছিল ভেঙে যায়। এই সময় কিম এবং গির্জার অন্য সদস্যরা সেখানে আসে সোনেকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। সোনেও তাদের সাথে চলে যায়, যদিও ইয়ংবম তাদের থামানোর চেষ্টা করছিল। এরপর তারা গির্জায় যায় এবং সোনে সেখানে থাকা সবাইকে উৎসাহ দিতে শুরু করে। এদিকে স্কুলে দেখা যায় মিনজে বাথরুমে যাচ্ছে। হঠাৎ তার চোখে তীব্র ব্যথা শুরু হয়। একই সময় সোনেরও মাথা ব্যথা শুরু হয়। ধীরে ধীরে সোনের দৃষ্টিশক্তি ফিরে আসে, কিন্তু মিনজে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তার চোখ থেকেও প্রচুর রক্ত বের হতে থাকে। এদিকে সোনে আবারও দেখতে পাচ্ছে। গির্জার সবাই পাগলের মতো খুশি হয়ে যায়। আর সেই সময় ইয়ংবম জেমসকেও সেখানে দেখতে পায়। এরপর ইয়ংবম সোনেকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানায় সে এখন পুরোপুরি সুস্থ। বাড়ি ফেরার পথে ইয়ংবম একটি রুমে চুনসুকে দেখতে পায়, যে জোরে জোরে কাঁদছিল, কারণ তার ছেলে মিনজো এখন দৃষ্টিশক্তি হারিয়েছে। এটা দেখে ইয়ংবম নিশ্চিত হয়ে যায় এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপ। এরপর জুনখুনি ইয়ংবমকে ফোন করে বলে তার বলা সব কথাই সত্যি ছিল, আর কিম জানায় সোনহের চোখের দৃষ্টি ফিরে এসেছে। এতে চুনসু বুঝে যায় সোনহে তার ছেলের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে। এদিকে হাসপাতালে ইয়ংবম জেমসকে দেখতে পায়। সে সোনেকে সেখানে অপেক্ষা করতে বলে তার পিছু নেয়। এদিকে চুনসু সোনেকে ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ করে না, কেননা তারও মনে হচ্ছিল হয়তো সে সত্যিই চুনসুর ছেলের দৃষ্টিশক্তি পেয়েছে। এই সময় সোনে সে রুমের বাইরে দাঁড়িয়েছিল যেখানে মিনজে ভর্তি ছিল। যখন সে বুঝতে পারে সে আসলে মিনজের চোখের দৃষ্টি পেয়েছে, তখন সে ভীষণ কষ্ট পায়, কারণ সে এমনটা কখনোই চায়নি। অন্যদিকে ইয়ংবম জেমসকে অনুসরণ করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতে জেমস তাকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর তার উরুতে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে সেখানেই ফেলে রেখে যায়। জেমস চলে যাওয়ার পর কোনোভাবে ইয়ংবম নিজেকে মুক্ত করে এবং পাশে তাকে একটি ছুরি তুলে নেয়। জেমস ফিরে এলে ইয়ংবম মরে যাওয়ার অভিনয় করে, কিন্তু জেমস বলে এখনও ইয়ংবমের মৃত্যু আসেনি, কারণ তাকে দরকার। ঠিক তখন ইয়ংবম সুযোগ নিয়ে জেমসের গলায় ছুরি বসিয়ে দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় সে পাশের রুমে একটি মেয়েকে দেখতে পায়, যে ছিল জেমসের ছোট বোন। এই মেয়েটি সেই মেয়ে যাকে 10 বছর আগে গির্জায় অলৌকিকভাবে সুস্থ করেছিল, কিন্তু এখন সে আবার প্যারালাইজড হয়ে গেছে, কারণ কেউ সেই বৃদ্ধ লোকটিকে জেমসের কাছ থেকে নিয়ে নিয়েছিল। এ সময় দেখতে পায় বিছানার পাশে একটি নোটবুক ছিল, যেখানে সেই বৃদ্ধ লোকটির করা সব অলৌকিক ঘটনার সংবাদপত্রের কাটিং রাখা ছিল। জেমস বলে কেউই আসলে নির্বাচিত নয়, ইয়ংবমও না। এই বৃদ্ধ লোকটিকে থামানোর একটাই উপায়, এই অলৌকিক শক্তির প্রতি আসক্তি ছেড়ে দেওয়া, অর্থাৎ এই বৃদ্ধ লোক ও তার ক্ষমতার লোক থেকে দূরে থাকা, কারণ সে একজনকে ক্ষতি করে অন্যজনকে সুস্থ করে তোলে। এটা কোনো ঈশ্বরের কাজ নয়, বরং শয়তানের কাজ। জেমস আরও বলে এই শহরের সবাই, এমনকি ইয়ংবমের পরিবারও ধ্বংস হয়ে যাবে, কারণ তারা এটাকে অলৌকিক ভেবে বিশ্বাস করেছে, যদি এটি আসলে এক ভয়ঙ্কর অভিশাপ। তবে জেমস বলে সে নিজের জন্য চিন্তিত নয়, কারণ যতক্ষণ সে এই অভিশাপ গ্রহণ না করছে ততক্ষণ তার কিছুই হবে না। এরপর ইয়ংবম দ্রুত বাড়ি ফিরে যায় এবং সোনে ও জুনখুনকে নিয়ে শহর ছেড়ে পালাতে চায়, কারণ এটাই একমাত্র উপায় এই বৃদ্ধ লোক ও তার অভিশাপ থেকে বেঁচে থাকার।
কিন্তু শহরের সীমানা পার হতেই আবার সেই গাছ আর কাকগুলোকে দেখা যায়। হঠাৎ করে জুনগুনের পায়ে ব্যথা শুরু হয় এবং তার পা আবার আগের মতো হয়ে যায়। একই সাথে সোনিও আবার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ যদি কেউ সে বৃদ্ধ লোকটিকে ছেড়ে চলে যায় তাহলে তার অলৌকিকও শেষ হয়ে যাবে। এই কারণে ইয়ংবম তার বাড়িতে আবার ফিরে যায়। সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে অনুরোধ করে সে যেন সোনের দৃষ্টিশক্তি এবং জুনগুনের পা ফিরিয়ে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটি শুধু হাসতে থাকে। ঠিক তখনই চুনসু সেখানে আসে এবং সোনেকে বলে সে বুঝে গেছে সোনে তার ছেলে মিনজের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। এরপর সে স্টোররুমে ঢুকে পড়ে এবং সেই বৃদ্ধ লোকটিকে বলে মিনজের চোখের দৃষ্টি ও পা ফিরিয়ে দিতে। ইয়ংবম তাকে থামানোর চেষ্টা করে এবং বোঝায় এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এক অভিশাপ। কিন্তু চুনসু রেগে গিয়ে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঠিক তখনই সোনেও সেখানে চলে আসে এবং চুনসুকে থামতে বলে। চুনসু এখনও এটাকে অভিশাপ হিসেবে মানতে চায়নি, সে এখনও এটাকে অলৌকিক ঘটনা বলে বিশ্বাস করছিল। বৃদ্ধ লোকটি চুনসুকে বলে যদি সে সোনেকে মেরে ফেলে তাহলে তার ছেলে মিনজের চোখ এবং পা দুটোই ফিরে পাবে। এই কথা শুনে চুনসুর সঙ্গে সঙ্গে সোনের উপর আক্রমণ করে। অর্থাৎ এই অভিশাপ তাদের একে অপরের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করছে। ইয়ংবম সোনেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত চুনসু সোনেকে হত্যা করে ফেলে। এরপর চুনসু সেই বৃদ্ধ লোকটিকে বলে সে তার ছেলেকে সুস্থ করে দিক, সে যা চাইবে তাই দিতে রাজি। ঠিক তখনই ইয়ংবম রাগে চুনসুর গলা চেপে ধরে এবং সে দেখে বৃদ্ধ লোকটির মুখে এক ভয়ঙ্কর হাসি। তখন সে বুঝতে পারে এই লোক আসলে স্যাক্রিফাইস চায়, অর্থাৎ কেউ নিজেকে উৎসর্গ করলে তবে সে অলৌকিক শক্তি পাবে। এখানে আমরা দেখতে পাই ইয়ংবম চুনসুকে হত্যা করে না, বরং তাকে মিনজের কাছে যেতে বলে। এরপর সে সোনহের মৃতদেহ বাইরে নিয়ে যায় আর নিজে ফিরে যায় স্টোররুমে। সে বৃদ্ধ লোকটিকে বলে সোনহেকে আবার জীবিত করে দাও, এমনকি এর জন্য সে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ বৃদ্ধ লোকটি ইয়ংবমের উপর আক্রমণ করে। এরপর ইয়ংবম আবার জীবিত হয়ে ওঠে। বৃদ্ধ লোকটি তাকে সব সত্য জানায়। সে এতদিন এমন একজনকে খুঁজছিল যে নিজের জীবন উৎসর্গ করতে রাজি হবে, যেন সে তার ভেতরে থাকা অভিশাপ অর্থাৎ অলৌকিক ক্ষমতাগুলো অন্য কারোর মধ্যে স্থানান্তর করতে পারে এবং নিজে মুক্ত হতে পারে। সে আসলে শুরু থেকেই ইয়ংবমকে টার্গেট করেছিল। যেদিন প্রথমবার তাদের দেখা হয়েছিল, এমনকি সে যখন ইয়ংবমকে স্পর্শ করে সেই মুহূর্তে তাকে অভিশপ্ত করে দেয়। এই পুরো অলৌকিক ঘটনায় আসলে একটি ফাঁদ। এখন বোঝা যায় কেন ইয়ংবম আগে নিজের ভেতরে সেই বৃদ্ধ লোকটির ছায়া দেখতে পেত, কারণ তার উপর আগে সেই অভিশাপ ছিল। বৃদ্ধ লোকটি বলে সে শুধু শিশুদেরই আঘাত করে, কেননা শিশুদের জন্য বাবা মা যে কোনো কিছুই করতে রাজি থাকে, যেমন চুনসু করেছিল, এমনকি ইয়ংবমও করেছিল। এটাই ছিল তার পরিকল্পনা। যদি ইয়ংবম নিজেকে উৎসর্গ না করত তাহলে চুনসু করত, আর এজন্যই সে চুনসুর ছেলের চোখের দৃষ্টি এবং পা নিয়ে সেগুলো দুনখু এবং সোনহেকে দিয়েছিল। বৃদ্ধ লোকটি এখন সোনহেকে আবার জীবিত করে দেয় আর তার বদলে নিজের অভিশাপ ইয়ংবমের মধ্যে ট্রান্সফার করে ফেলে। এখন দেখা যায় ইয়ংবমের চোখ পুরো কালো হয়ে গেছে, অর্থাৎ সে এখন ওই বৃদ্ধ লোকটির মতোই হয়ে গেল, যে একটি অভিশাপ নিয়ে ঘুরবে যতক্ষণ না সে আরেকজনকে খুঁজে পায় যে নিজের জীবন উৎসর্গ করতে রাজি। এবং ততদিন পর্যন্ত ইয়ংবম ধীরে ধীরে খুব কষ্টে মারা যেতে থাকবে। ক্যান্সারের যন্ত্রণায় প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্ট পাবে। এমন অবস্থা সে নিজেই এই অভিশাপ অন্য কারোর উপর চাপাতে চাইবে এবং এজন্য সে শিশুদেরও আঘাত করতে বাধ্য হবে। এটা দেখে মনে হয় বৃদ্ধ লোকটির সাথেও হয়তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু এর আসল উৎস কে ছিল তা এখনও অজানা। এরপর দেখা যায় যখন অভিশাপ ইয়ংবমের মধ্যে চলে যায়, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে জ্বলে ছাই হয়ে যায়, তার মানব শরীর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। গল্পের একদম শেষে দেখা যায় ইয়ংবম এখন পুরোপুরি সেই বৃদ্ধ লোকটির মতো হয়ে গেছে। সে একটি গাড়ির সামনে এসে পড়ে যায়, অর্থাৎ একই চক্র আবার শুরু হবে। নতুন কেউ এই শহরে আসবে এবং তার সাথে আবারও একই অভিশাপ ঘটবে।